হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং। আজকে আমরা মোশন আন্ডার কনস্ট্যান্টের সেকেন্ড পার্ট নিয়ে চলে এসেছি। তা আগের পার্টটাই রেখেছি, সেখান থেকে আমি একটা নতুন দৃষ্টিকোণ থেকে এই সমস্যাগুলোকে সমাধান করার চেষ্টা করব। তা আমরা এখনও অবধি কী শিখেছি? সিম্পল প্রবলেম শিখেছি, যেখানে তার বরাবর প্রত্যেকটা বিন্দুতে গতির মান সমান্তরেছে। তারপর আমরা একটু সমস্যাটা আর একটু জটিল করে দিয়েছি। যে সমস্যায় আমরা কি বলেছি, পুলিরও কি একটা নিজস্ব গতি আছে। তা পুলির সেই ক্ষেত্রে নিজস্ব গতি থাকলে আমরা সেই ক্ষেত্রে পুলিতে সংযুক্ত প্রত্যেকটি বস্তুর আপেক্ষিক গতি নিয়ে আলোচনা করে আমরা প্রত্যেকটি বস্তুর গতির সাথে পুলির গতির কী রিলেশন হয় তা আমরা বের করেছি। এই অঙ্কটা করার সময় আমরা একদম এই কোণা থেকে শুরু করে এই কোণা পর্যন্ত প্রত্যেকবার আলাদা আলাদা করে প্রত্যেকটার ভেলোসিটি আমাকে বের করতে হয়েছে, এবং এটার একটা প্রসেসের সুবিধা হয়েছে। আমি প্রত্যেকটা পুলিরই ভেলোসিটি কত ভেলোসিটিতে উঠবে সেটা কিন্তু আমরা বের করেছিলাম। এবার এটার জন্য আমরা একটা নতুন প্রসেস করব, ঠিক আছে? এটা একটা ট্রিক, এবং অবশ্যই এই ট্রিকটা কি করে এলো, আমার কাজটা মেইনলি সেটা। ট্রিকটা শেখানো মূল কাজ নয়, কারণ ট্রিক শেখানোর সঙ্গে সঙ্গে তোমরা সেই ট্রিক অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু ট্রিকটা এলো কোত্থেকে, কীভাবে এলো, সেটা আমরা ইউজ করব। ট্রিকটার থিওরেমটা বা যদি সূত্র হিসেবে বলো, ট্রিকটার সূত্রটা হলো এরকম যে ইন্টারনাল ফোর্স বা আভ্যন্তরীণ বল দ্বারা মোট কৃতকার্য সর্বদা শূন্য হয়। মাথায় রাখো, আভ্যন্তরীণ বল দ্বারা মোট কৃতকার্য সর্বদা শূন্য হয়। অর্থাৎ এখানে আমরা কৃতকার্য দেখব, এবং সেই কৃতকার্যটা দেখব কার দ্বারা? আমরা দেখব আভ্যন্তরীণ বল দ্বারা, বাইরের কোনো বল কিন্তু নয়। তাহলে আমি সেটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল নিচ্ছি। এখানে ধরে নাও এটা একটা কপি কল, আপাতত ফিক্সডই ধরে নিলাম। ফিক্স থাকুক বা না থাকুক আমার দেখার দরকার নেই, অ্যাকচুয়ালি আপাতত এখানে ফিক্স ধরে নিলাম। সব ক্ষেত্রে একই হবে, হিসাবের সুবিধার জন্য আমরা এই ফিক্সডের পার্টটা এখানে ধরে নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এই সুতোর সর্বত্র বিন্দুতে টান কি হবে? সমান হবে। তাহলে এদিকে টানছে টি, এদিকে টানছে টি। ধরে নাও এই বস্তুটা নিচের দিকে নামছে, এই পরিমাণ নামলো। যদি এটা এক্স পরিমাণ নামে, তবে এটা কি হবে? স্বাভাবিকভাবেই এটা এক্স পরিমাণ উপরের দিকে ঘুরবে। তাহলে এবার যদি আমরা বের করতে চাই যে এই আভ্যন্তরীণ বল কোনটা, এই যে টান, তারের মধ্যে যে টান আছে সেটাই হচ্ছে তার আভ্যন্তরীণ বল। তাহলে আভ্যন্তরীণ বল দ্বারা কৃতকার্য মানে কি? বল ইন্টু সরণ। আরও প্রিসাইসলি বলতে গেলে বল এবং সরণের ডট গুণফল। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখে নাও। দেখো তো, আমরা লিখব এই জায়গায় কত, টি ডট এক্স, মানে টি এক্স কস থিটা। তাহলে এদিক বরাবর টানছে আর এটা এদিক বরাবর এসছে, তাহলে টি এক্স। তাহলে মোট কৃতকার্য আমরা কী বের করতে চাইছি? মোট কৃতকার্য। তাহলে টি এক্স কস 180, ঠিক তো? প্লাস এখানে কৃতকার্য কত, টি এদিক বরাবর এক্সও এদিক বরাবর, এবং এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি। তাহলে কস 0 কত হচ্ছে দেখো তো, কস 80 180 মানে হলো -1, মানে টি এক্স প্লাস টি এক্স কত দাঁড়ালো, 0। অর্থাৎ এর থেকে আমরা শিখলাম যে আভ্যন্তরীণ বল দ্বারা মোট কৃতকার্য শূন্য হয়। তাহলে এখান থেকে আমরা তার মানে কি দাঁড়াচ্ছে, আভ্যন্তরীণ বল দ্বারা মোট কৃতকার্য, অর্থাৎ আমি লিখতে পারি সামেশন ওভার টি ভেক্টর ডট এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু 0। টানটা তো পরিবর্তন হচ্ছে না। ডেরিভেটিভ যদি করি তাহলে এটা কি হচ্ছে, dx dt। dx dt মানে বেগ। তাহলে টি ডট ভি ইজ ইকুয়াল টু 0। অথবা আরও যদি ডেরিভেটিভ করি তাহলে এটা কত হবে, ত্বরণ চলে আসবে। তাহলে টি ডট এ ইজ ইকুয়াল টু 0। এগুলোকে বলা হচ্ছে টানের সূত্র। অর্থাৎ টানের সূত্র তো বলা হয় না, আমি এখানে নিজের থেকে বললাম যে এই ফর্মুলা দিয়ে, যে এইটা আমরা যেটা পেলাম সেটা দিয়ে কিন্তু এই ধরনের সমস্যাগুলো খুব সহজে আমরা বের করে নিয়ে আসতে পারি। সেখানে যদি কতটা
সরণ হলো সেটাও বের করতে পারবো, বা গতিবেগের হিসাব করলেও বের করতে পারবো, বা ত্বরণের হিসাব করলেও বের করতে পারবো। তাহলে এই এক্সাম্পলটা আমরা কেন রেখে দিয়েছি? এই সমস্যা দ্বারা, এই যে প্রসেসটা আছে এই প্রসেস দিয়ে এই সমস্যাটাকে আমি করার চেষ্টা করব। দেখো একদম নিচ থেকে চিন্তা ভাবনা করো, এদিকে টান কত তারের? এদিকে তারের টান টি, তাহলে এদিকে তারের টান কত হবে? টি, টি আর টি। তাহলে এই তারের উপর টান কত হবে? স্বাভাবিক টি আর টি মিলে এই তারের উপর টান হবে 2t। ক্লিয়ার? এবার এদিক বরাবর 2t, তাহলে এদিক বরাবর কত হবে? 2t। তাহলে এদিকে 2t, এদিকে 2t, এখানে কত হবে? এদিকে হবে 4t। হলো? আবার 4t, আর এদিকে কত হচ্ছে দেখে দাও, তাহলে এদিকেও হবে 4t, তাহলে 40 মিলে এদিকে কত হবে? 8t। বুঝতে পেরেছি? তাহলে এদিকে কত? 8t। তাহলে এখানে কত হবে? 8t আর 8t মিলে 16t। তাহলে এবার এখানে দেখো ইন্টারনাল ফোর্স কত? 16t, যাচ্ছে কোন দিকে? ওপরের দিকে। তাহলে আমরা টি ডট ভিপি যদি আমি করি, তাহলে এখানে হচ্ছে 16t, হিসাব করে দেখো 16t ডট ভিপি। এবার একই দিকে যাচ্ছে, এদিকে তারের টানও এদিকে, যাচ্ছেও এদিকে, তাহলে তাদের মধ্যে অ্যাঙ্গেল কত? 0 ডিগ্রি। তাহলে cos 0 1, তাহলে 16t ভিপি ইজ ইকুয়াল টু নয়, সরি, টু cos 0 ডিগ্রি প্লাস এদিক বরাবর কোন দিকে যাচ্ছে? এদিক বরাবর তারের টান, দেখো এদিক বরাবর তারের টান, এবং এটাও যাচ্ছে কি এই একই রকম গতিতে যাচ্ছে। তাহলে এদিকে কততে যাচ্ছে দেখে নাও? টি তারের টান, এবং আমরা সেখানে কত বলবো না? এটা হচ্ছে উপরের দিকে টেনে দিচ্ছি, তাহলে এটাও উপরের দিকে উঠে যাচ্ছে। বেশ, তাহলে টি ভি, এটাকে যদি আমি V1 লিখি, ধরে নাও এটাকে লিখছি V1 cos 0 টোটালটা কি হচ্ছে? আমরা কি বলছি? সামেশন অফ টি ডট এক্স ইজ ইকুয়াল টু 0। ঝামেলা শেষ? বেশ, আচ্ছা, এদিক বরাবর এবার আমি যদি হিসেব করে দেখি, তাহলে এদিক বরাবর টি ছিল, টি 2t, বস্তুরা যাচ্ছে উপরের দিকে, তাহলে তো পুরো যা আছে সব একই থাকবে। তাহলে এদিক থেকে কী দাঁড়ালো দেখো? টি ক্যান্সেল, cos 0 ক্যান্সেল, দ্যাট ইজ একদম ঝামেলা শেষ। V1 ইজ ইকুয়াল টু -16 ভিপি। তাহলে ভিপি যদি 2 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এটা কত হবে? 16 × 2 32 মিটার পার সেকেন্ড। শেষ। তাহলে এই প্রসেসেও আমরা অঙ্কগুলো করতে পারি। আমি আরও কয়েকটা অঙ্ক তোমাদেরকে করে দেখানোর চেষ্টা করছি, তাহলে তোমরা এটাকে খুব ভালো মতো অ্যাপ্লাই করতে পারবে। এবার আমি তোমাদের আরও কয়েকটা কমপ্লেক্স অঙ্ক, একটা জটিল অঙ্ক বোঝানোর চেষ্টা করছি, দেখিয়ে দিচ্ছি যে কত সহজ হয় অঙ্কগুলো। এই প্রসেসটা আমরা এই বিকল্প সূত্রটা লিখে নিয়েছি, আপেক্ষিক গতির বদলে আমরা এবার টান দিয়ে এক্সপ্রেস করেছি। দেখো এখানে একটা অঙ্ক বলেছি, যেখানে দেখো একটা পুলি ফিক্সড আছে, এখানে একটা পুলি ফিক্সড আছে, ওকে, এই দুটো ফিক্সড পুলি। এই দুটো পুলি দিয়ে যে তারটা গেছে তার মধ্যে আরেকটা পুলি লাগানো আছে, সেই পুলির সাথে একটা ভর যুক্ত করা আছে, এবং এই পুলির সাথে কোনো একটা মুহূর্তে এটা আলফা কোণ এবং এদিকটা এই পুলিটা বিটা কোণ করে আছে। ক্লিয়ার? বেশ, এবার এদিকের পুলির এক প্রান্ত ধরে আমি দড়ি ধরে A1 ত্বরণ দিয়ে টানছি, আরেকজন A2 ত্বরণ দিয়ে টানছি, ঠিক আছে? এই পরিস্থিতিতে এটা কত ত্বরণ নিয়ে উপরে উঠবে? তাহলে আমরা কি জানি, যেহেতু তার একটা, তাই তারের সব জায়গায় টান কী হবে? সেম হবে। সেই হিসাব করলে আমরা দেখতে পাচ্ছি এদিক বরাবর কত? টি, এদিকে কত? টি, হলো? তাহলে এদিকে কত? টি, এদিকে কত? টি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? দুটো হিসাব করে নিয়ে এই যাচ্ছে ওপরের দিকে। এবার দেখো অঙ্কটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করার চেষ্টা করছি, খুব ভালো করে দেখতে হবে। যখন আমরা এই ফর্মুলাটা কাজে লাগাবো, টি ডট এ ইজ ইকুয়াল টু 0, তাহলে এটার জন্য প্রথমে দেখো এদিকে টি আর এদিকে A1, তাহলে কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি হচ্ছে টি ডট A1 180, মানে কত? -টি A1 হলো, লিখলাম।
মাইনাস টি এ ওয়ান। আবার এদিক বরাবর কত টানছি, টি দিয়ে এদিকে টি পড়ছে, এদিকে এ টু আসছে, দুটো 180 ডিগ্রি, তাহলে মাইনাস টি এ টু। ওকে, আচ্ছা এইবার এই দুটো টান পড়ছে কোন দিকে, টানটা পড়ছে উপরের দিকে, টি টি। এবার কি আমরা টি আর টি টু টি লিখবো? না, টি আর টি কিন্তু টু টি লিখবো না, কারণ দেখো এইখানে কিন্তু প্রসেসটা চেঞ্জ হয়ে গেছে। এই তারের একটা অংশের সঙ্গে টি এর সাথে এর অংশটা কতখানি যাচ্ছে দেখো, এদিক বরাবর যদি এপি হয়, ভালো করে খেয়াল করে দেখো, এদিক বরাবর যদি এপি হয় তাহলে কত হচ্ছে, টি এপি কস, এদিক থেকে হিসাব করছো পুরোটা, ক্লিয়ার? টি এপি কস কত দাঁড়াচ্ছে দেখো, এই বুঝতে না পারলে ভালো করে দেখো, ক্লিয়ার? তাহলে এটা কত আলফা, এটা কত পাই, তার মানে কত হচ্ছে কস পাই প্লাস আলফা এর জন্য। আবার দেখো এর জন্য কি হচ্ছে দেখো, এদিক বরাবর টি, এদিক বরাবর আবার এপি, সরি এপিটা উপরের দিকে, আমি করতে ভুল করেছি, এদিক বরাবর এপি, এটাও এদিক বরাবর এপি, উপরের দিকে উঠছে না, পুরো জিনিসটাই উপরের দিকে উঠবে এপি। তাহলে এদের মধ্যে আলফা আর এদের মধ্যে কত হচ্ছে বিটা, ঠিক? তাহলে এদিক বরাবরের জন্য এদিকের টি এর পার্টের জন্য আমি কত লিখব, প্লাস টি এপি কস আলফা, তাই তো, প্লাস টি এপি এর জন্য কস বিটা ইজ ইকুয়াল টু 0। ক্লিয়ার? এবার কত আসলো তাহলে দেখো, টি 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 সব কেটে দাও, তা আলটিমেটলি এপি এর ভ্যালু আসলো, এপি ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু বাই কস আলফা প্লাস কস বিটা। দেখো এই প্রবলেমটাই যদি তুমি ওই আপেক্ষিক গতি দিয়ে করতে চাইতে তাহলে কিন্তু খুব টাফ হয়ে যেত। এখন এই প্রসেসটাই অ্যাপ্লাই করাতে কী হয়েছে, আমরা এখানে ভেক্টরটা জানি, ভেক্টর প্রসেসটা জানাতে আমরা ভেক্টর প্রসেসটা এখানে অ্যাপ্লাই করেছি। তার ফলে দেখো এবার ধরো জিনিসটা এমন হতো, দুটো একদম পাশাপাশি আছে, তো আলফা এবং বিটা এরা পরস্পর কি, এরা প্রত্যেকটাই 0 ডিগ্রি, তাহলে এখানে কত হতো, cos 0 প্লাস cos 0, 1 প্লাস 1 2, তাহলে কত আসছে দেখো তো, এপি ইজ ইকুয়াল টু এ ওয়ান প্লাস এ টু বাই টু। দেখো ঠিক এই ফর্মটা চলে এসছে তো, চলে এসছে। তাহলে এই প্রসেসগুলোর জন্য কিন্তু আমরা খুব সহজে এই সূত্রটা ব্যবহার করতে পারি। আমি আরেকটা অঙ্ক দেখিয়ে দিচ্ছি, আরেকটা অঙ্ক দেখিয়ে দিলে বেশ ভালো লাগবে। এটা এদিক থেকে এদিকে টানছে, এর সাথে একটা পুলি কানেক্ট আছে, এই পুলির একটা প্রান্ত এর সাথে কানেক্ট আছে, এই পুলি গিয়ে আর একটা পুলির সাথে এর সাথে কানেক্ট আছে, আর এটা একটা ফিক্সড। তাহলে স্বাভাবিকভাবে এটা যদি সামনের দিকে এগিয়ে যায় তাহলে এই পুলি সহ এটা সামনের দিকে এগিয়ে যাবে। এটা যদি সামনের দিকে এটা কিন্তু ফিক্সড পুল, ঠিক আছে, কিন্তু এটা একটা গতিশীল হচ্ছে, টানছে। এটা টানার জন্য কি হচ্ছে, এটার মধ্যে টান সৃষ্টি হচ্ছে এবং এই পজিশনটার মধ্যে এটার মধ্যে একটা টান সৃষ্টি হচ্ছে, তাহলে এটার সঙ্গে সঙ্গে এটাও কি হচ্ছে, সামনের দিকে এগিয়ে এগিয়ে আসছে। তাহলে আমি যদি টোটালটার, যেহেতু তারটাকে যদি আমি সমান করে ভাবি, যে তারটা যদি সমান হয় তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এদিক বরাবর তার টি, এদিক বরাবর তারের টান টি। ক্লিয়ার? বুঝতে পেরেছি? নেক্সট, এদিক বরাবর তারের টান টি হলে আমরা এদিক থেকে দেখছি, এবার এটা টানছে, এদিক থেকে টানছে, এদিক বরাবর তারের টান টি হলো। তাহলে খুব ভালো করে খেয়াল করো, এই বরাবর এই যে টোটাল সিস্টেমটা দেখতে পাচ্ছি, এই টোটাল সিস্টেমটাকে কত টান দিয়ে টানছে, টি টি টি, টোটাল টানছে 3T দিয়ে। এটা কি ক্লিয়ার? এটা আগে কিন্তু ক্লিয়ার হতে হবে, টোটাল টানছে কিন্তু 3T দিয়ে। আর এদিক বরাবর কত দেখো তো, এদিকে টি এদিকে টি, এর সঙ্গে তো এটাই লিখে আছে শুধুমাত্র, আর এদিক বরাবর হচ্ছে 2T, অর্থাৎ এই টানটা পড়ছে এখানে 2T। ব্যাপারটা বুঝতে পেরেছি? তাহলে এখানে 3T A2, এদের মধ্যে অ্যাঙ্গেল কত, 0 ডিগ্রি, তাহলে আমরা কত লিখতে পাচ্ছি, 3T A2 সামেশন T ডট A ইজ ইকুয়াল টু 0, 3T A2, হ্যাঁ, প্লাস, আচ্ছা এদিক বরাবর তারের যে টানটা আছে, এখানে আমরা বলতে একটু ভুল হয়ে যায় অ্যাকচুয়ালি, এদিক বরাবর তারের টান দিচ্ছে, তার মানে এখানে তারের টানটা কী হবে, উল্টো দিকে হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এই তারের টানটা কিন্তু এদিক থেকে, যেটা ওর দিকে ফিল করছে, তারটা কোন দিকে, তারটা এদিক বরাবর ওকে টানছে, তাই না? তাই এটা কিন্তু 2Tটা উল্টো দিকে, তাহলে 2T মাইনাস 2T
A1 ইজ ইকুয়াল টু 0, দ্যাট ইজ, কারণ কেন মাইনাস করলাম, কারণ 180 ডিগ্রি, এদিকে 2t এদিকে A1, তাহলে A1 ইজ ইকুয়াল টু 3A2/2, শেষ। A1 এবং A2-র মধ্যে ডিফারেন্স, এখানে A1 যদি জানা থাকে আমি A2-র মান বের করতে পারবো 2A1/3, আবার যদি A2-র মান জানা থাকে তাহলে A1টা কত সেটাও কিন্তু আমরা বের করে নিয়ে আসতে পারবো। এটা ত্বরণের বদলে বেগ দিয়ে আসতে পারে, কিছু যায় আসে না। আরেকটা টাইপের অঙ্ক দেখছি, এই টাইপটা দেখছি, এখানে কি আছে, 3টে পুলি আছে, সেই পুলির সাথে একটা টোটাল বড় মাস একসাথে যুক্ত করা আছে, এই পুলিগুলো ফিক্সড আছে। স্বাভাবিকভাবেই যদি এটা নিচের দিকে নামে এটা কত ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে, বা কত বেগ নিয়ে নামলে এটা কত বেগ নিয়ে উপরের দিকে উঠবে, অর্থাৎ এই বেগের সাথে এই বেগের সম্পর্কটা দেখো। আমরা যদি হিসেব করে দেখি, এটা টি, এটা টি, এটা টি, এটা টি, এটা টি, এটা টি, টি, এটাও টি, এগুলো সবগুলো কি হচ্ছে টি। তাহলে এখানে দেখো টি কত হচ্ছে 2t, তাহলে টানটা কত দিচ্ছে, এদিক বরাবর উপরের দিকে টানছে, ওকে টোটাল সিস্টেমটা টানছে 2t, এদিক বরাবর 2t হলো, এদিক বরাবর 2t হলো। কারণ এখানে কি হচ্ছে, এখানে দেখো একটাও কিন্তু আমি এটার মধ্যে অ্যাঙ্গেল দিই, যদি অ্যাঙ্গেল দিল তখন কিন্তু আমাকে সেইভাবে ভাগ করতে হতো, একটা এদিকে নিতে হতো t cos আলফা আর এদিকে t cos বিটা। যেহেতু এখানে দুটোই কি অ্যাঙ্গেলটা এখানে 0 ডিগ্রি আসছে, তাই আমরা একবারে সরাসরি 2t লিখে দিয়েছি, বুঝতে পেরেছি? বেশ, এবার দেখো টোটাল সিস্টেমটার ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে, 2t, এই টোটালটা A1 নিচের দিকে নামছে, t A2 উপরের দিকে যাচ্ছে, তাহলে সিম্পলি বসিয়ে দাও সামেশন অফ t ডট a ইজ ইকুয়াল টু 0, তাহলে এখান থেকে বসাও t মাইনাস টি A2, কেন না ঠিকই আছে, ওকে কোনো অসুবিধা নেই, এদিকে t আছে A2 প্লাস 0 ডিগ্রি, ঠিক আছে, একই ডিরেকশনে, আর এদিকে 2t কত হলো, টোটালটা হলো 60, হলো 60 cos A1 cos 180 ডিগ্রি উল্টো দিকে, তাহলে মাইনাস A1 ইজ ইকুয়াল টু কত 0, ক্লিয়ার? তাহলে t ক্যান্সেল, আলটিমেটলি কি দাঁড়ালো, A2 ইজ ইকুয়াল টু 6A1, A2 ইজ ইকুয়াল টু 6A1, অর্থাৎ এই যে ত্বরণটা আমরা এখানে পাচ্ছি সেই ত্বরণটা কত হচ্ছে, সেই ত্বরণটা কিন্তু এই ত্বরণের 6 গুণ, বুঝতে পেরেছি? এই ত্বরণের 6 গুণ ত্বরণ নিয়ে উপরের দিকে উঠবে, অর্থাৎ এটা যদি কথার কথা এটা যদি 2 মিটার পার সেকেন্ডের নিচে নামে, তাহলে 6 দুগুণে 12 মিটার পার সেকেন্ডে কিন্তু এটা উপরের দিকে উঠবে। সিম্পল কিভাবে করেছি, টান দিয়ে। আরেকটা অঙ্ক করিয়ে দিচ্ছি, দেখো এটা একটা টাইপ হয়, এটা একটা আনত তল, এর ওপর একটা ব্লক, এই দিক নিয়ে গিয়ে কপিকল দিয়ে, এই কপিকলটা এখানে ফিক্সড আছে, পুলিটা ফিক্সড, এই পুলিটা ফিক্সড গিয়ে এর সঙ্গে লাগানো। তাহলে স্বাভাবিকভাবে ভাবো এটা যদি সামনের দিকে এগোয় তাহলে এদের মধ্যে দূরত্ব কমে যাবে, তাহলে তারের দৈর্ঘ্যটা বেড়ে যাবে, তাহলে এটা কি হবে, তারের দৈর্ঘ্য বেড়ে গেলে এটা নিচের দিকে নামবে। আমাকে বের করতে হবে এইটা যদি A1 ত্বরণে আসে তাহলে এটা কত ত্বরণে নামবে। ধরা হয়েছে এটা আর এটার মধ্যে কোনো ঘর্ষণ নেই, ঠিক আছে, তাই ঘর্ষণের প্রশ্ন এখানে আসছে না। এখানে দেখো দুটো প্রসেসে আমরা জিনিসটাকে ভাবতে পারি, একটা হলো কমন সেন্স। কমন সেন্স কি, দেখো কমন সেন্স বলছে আমি যদি এটাকে এদিক থেকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসি তাহলে দেখো কি দাঁড়াচ্ছে, এখানে x পরিমাণ সরল, তাহলে তারের দৈর্ঘ্য এখানে কতখানি কমলো x, এখানেও কমলো কত x, তার মানে এখানে দৈর্ঘ্য বাড়লো কত 2x, অর্থাৎ এটা x পরিমাণ আসলে এটা 2x পরিমাণ বাড়ে। তার মানে এর গতিবেগ যদি v হয় তাহলে এর গতিবেগ তার ডাবল হবে, এর গতিবেগ যদি a হয় এর গতিবেগ 2a হবে। অর্থাৎ একে তো আমরা কমন সেন্স দিয়েই বলতে পারছি যে এর গতিবেগ যদি A1 হয়, ত্বরণ যদি A1 হয় তবে এর গতিবেগ ত্বরণ A2 হবে 2A1, এর দ্বিগুণের সমান, বাই কমন সেন্স। আর যদি আমরা এই ফর্মুলাটা কাজে লাগাই, কমন সেন্স যদি ইউজ না করতে পারি, সিম্পলভাবে ভাবো তারের টান, আমরা এদিক বরাবর টানছি, এখানে তারের টান আছে T, হলো এখানে T, তাহলে এখানে T, তাহলে আমরা আলটিমেটলি কি দেখতে পাচ্ছি, এই টোটাল টানটা কত 2T, এর ওপর টোটাল টান কত পড়ছে, এই ব্লকটার ওপর টোটাল টান কত পড়ছে 2T, আর এর ওপর কত পড়ছে T। তাহলে এইদিকে 2Tর হিসাব করছি আর এদিক বরাবর A2র হিসাব করছি, তাহলে কত দাঁড়াচ্ছে দেখো, টোটালটা যদি আমি হিসাব করে লিখি 2T, একই দিকে হচ্ছে A1,
বেশ। আর এদিক বরাবর টি, হ্যাঁ, TA2, এদিকে টি দিচ্ছে, এদিকে 2T দিচ্ছি, তারের টান অ্যাকচুয়ালি সৃষ্টি হচ্ছে, তারের টান এদিক থেকে টি আসছে। ও সরি, আমার একটু লিখতে ভুল হয়েছে, এদিকে টি, এদিকে টি, তাহলে মাইনাস এদিক থেকে উল্টো দিকে হচ্ছে -2TA1, কারণ cos 180 ডিগ্রি, আবার এটাও -TA2 180 ডিগ্রি ইজ ইকাল টু 0। দ্যাট ইজ ঝামেলা শেষ। A2 ইজ ইকাল টু -2A1। তাই তো দাঁড়াচ্ছে, দেখো এটা যদি এদিকে আসে এটা এইদিকে নামবে, তাহলে তাদের গতি কি বিপরীত দিক, তাই কিন্তু এখানে মাইনাসও চলে এলো এবং তার ডাবল। আমরা কি করেছি, সিম্পল এই বিকল্প যে প্রসেসটা বলেছি টান দিয়ে, অর্থাৎ উপপাদ্যটা কি বললাম, আভ্যন্তরীণ বল দ্বারা মোট কৃতকার্য সর্বদা শূন্য হয়, এটা দিয়ে কিন্তু আমরা কাজে লাগিয়ে নিলাম। ঠিক আছে, এবার আমরা অন্য একটা পার্ট নিয়ে করছি, একদমই আলাদা একটা পার্ট নিয়ে, এটাকে বলা হচ্ছে ওয়েজ কনস্ট্যান্ট, যেখানে দুটো সংস্পর্শ তলের কথা বলা হয়, অর্থাৎ দুটো তল পরস্পরের উপর গতিশীল। ধরে নাও আমি এখানে একটা সিস্টেম নিয়েছি, এটা M1 বস্তুর ভর, একটা M2 বস্তুর ভর। এবার আমি যদি এদের উপর বল প্রয়োগ করি, সাপোজ এদিক বরাবর আমি বল প্রয়োগ করলাম, এই টোটাল সিস্টেমটা আমি এদিক বরাবর বল প্রয়োগ করলাম শুধু এটার উপর ইন্ডিভিজুয়ালি, তাহলে কি হবে, এ এবং এ এই দুটো মিলে একসাথে গতিশীল হবে, এমনভাবে গতিশীল হবে যেন এই যে সংস্পর্শ তলটা ওদের মধ্যে আছে সেটা যেন সবসময় টাচ অবস্থায় থাকে। যদি আমি এর উপর আলাদাভাবে বল প্রয়োগ করি, ঠিক আছে, তাহলে কিন্তু এটি চলে যাবে, কিন্তু এটি কিন্তু গতিশীল হবে না। আবার আমি এই যদি এর উপর গতিশীল প্রয়োগ করি, এই পাশে যদি বল প্রয়োগ করি, তাহলে কিন্তু আমরা কি হবে, এই টোটাল সিস্টেমটা সহ গতিশীল হবে এবং এদের মধ্যেকার সংস্পর্শ তলটা সেম থাকবে। তাহলে এখানে কি হচ্ছে ব্যাপারটা, এদের মধ্যে কি হচ্ছে, একটা ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল সৃষ্টি হচ্ছে। আমি ধরে নিচ্ছি এই M2 বস্তু M1-এর ওপর একটা বল প্রয়োগ করছে, সেটাকে আমি বললাম কথার কথা on 1/2 T12। তার ফলে এই M2 বস্তুও একই রকমভাবে M1 বস্তুও M2 বস্তুর উপর একটা বল প্রয়োগ করছে, তাকে আমরা বলছি T21। এটা আভ্যন্তরীণ বল। আমরা বলেছি এই আভ্যন্তরীণ বল দ্বারা মোট কৃতকার্য সর্বদা শূন্য হবে। তাহলে স্বাভাবিকভাবে তুমি যদি এদিক থেকে ভাবো, এইটা ঠিক যতখানি এগোবে এটাও ঠিক ততখানি এগোবে, তাহলে এই দুটো তো ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বলের মান কি হবে, সমান হবে। তাহলে আমি যদি এই দিক থেকে হিসেব করে দেখি, এটা যদি আমি লিখি, ধরে নাও এটা x পরিমাণ এগোচ্ছে, তাহলে এটাও কি হবে, x পরিমাণ এগোবে। তাহলে আমি এখান থেকে লিখছি, ধরে নাও প্রথমে এইটার জন্য করছি, একটা কেন সরছে, M1 বস্তুটা সরছে M2 বস্তু দ্বারা প্রযুক্ত বলের জন্য। M2 বস্তু দ্বারা কত বল প্রযুক্ত হচ্ছে এখানে, T12, তাহলে T12 ইন্টু x প্লাস T21 এর ওপর প্রযুক্ত বল, এটা হচ্ছে কত, x পরিমাণ, কিন্তু কি হচ্ছে উল্টো দিকে, ঠিক। তাহলে cos 180 তার মানে -x কত হচ্ছে দেখো তো, এই দুটোর মান সমান না, T1 এবং T12 এবং T21, কারণ এরা ক্রিয়া প্রতিক্রিয়াজনিত বল, আলটিমেটলি কত হচ্ছে 0। তাহলে একটা জিনিস খেয়াল করার আছে, এখানেও আমরা দেখছি ঠিক একই রকমভাবে আমরা আমরা তখন কি T.V এর কথা বলতে পারি বা T.A এর কথাও বলতে পারি, সেম আগে যে গল্পটা বলেছি সেরকমই আছে। এটা কিন্তু মধ্যেকার আভ্যন্তরীণ ক্রিয়া প্রতিক্রিয়া বল। কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই তল যদি একসাথে থাকতে হয়, তার মানে তলের রেসপেক্টে ভেবে দেখো, তলের রেসপেক্টে, তাহলে এই যে টি এবং এই টি, এই তলের রেসপেক্টেই তো কি লম্ব বল, অর্থাৎ এই তলের লম্ব দিকে গতি সর্বদা সমান হতে হবে। যদি না হয় তাহলে কি এটা হবে, কারণ তল বরাবর ক্রিয়া প্রতিক্রিয়া বলের মান কি সর্বদা সমান। তাহলে যদি এইটা হতে হয় যে এরা কিছুতেই নিজেদের কি তল ছাড়বে না, একসাথে একই তলে থাকবে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়াটা ওদের মধ্যে থাকবে, তাহলে কি হবে, এদের মধ্যেকার এই যে সংস্পর্শ তল আছে সেই সংস্পর্শ তল বরাবর গতিটা কি হবে, সর্বদা সংস্পর্শ তলের সাথে লম্বভাবে গতির মান কি হবে, সর্বদা সমান হবে, না হলে তো এটা আসবেই না। যেমন ধরো কথার কথা আমি বললাম এই টোটাল সিস্টেমটাকে আমি এদিক থেকে এদিকে বরাবর বল প্রয়োগ করছি সাপোজ, ঠিক আছে। তাহলে এদিক থেকে এদিকে যদি আমি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার এই ধরলাম এদিক বরাবর ভি গতিবেগে টোটালটাকে
ঠেলা হচ্ছে, তার ফলে এর দুটো উপাংশ দাঁড়াবে, একটা এদিকে একটা এদিকে। এদিক বরাবর এটা যদি থিটা হয় তাহলে এটা হচ্ছে ভি সাইন থিটা। ভালো করে ভেবে দেখো, এটা হচ্ছে ভি সাইন থিটা এবং এদিক বরাবরটা কত হবে? এদিক বরাবরটা হবে ভি কস থিটা। এই ভি কস থিটার জন্য এই তল বরাবর উপরের দিকে উঠবে। কিন্তু যদি এই M1 বস্তুটা ভি সাইন থিটা না হয়ে M1 বস্তুর গতিবেগ যদি ভি সাইন থিটার বেশি হয়, তাহলে কি এর তল আর এর তল কি একসাথে থাকতে পারবে? এই তলটা কিন্তু ডিটাচ হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। তাহলে এই তল দুটো যদি একসাথে থাকতে হয় তাহলে কি হতে হবে? সর্বদা এর যে এই সংস্পর্শ তলের সঙ্গে যে লম্বভাবে যে গতি, সেই গতির সাথে এর গতি কি হতে হবে? সেম হতে হবে। অর্থাৎ এটা যদি ভি সাইন থিটা হয় তাহলে এটাও যদি ভি সাইন থিটা হয় তাহলে সর্বদা কী হবে? তারা একই সঙ্গে একই তলে থাকবে। অর্থাৎ এখান থেকে আস্তে আস্তে এটাও সামনের দিকে এগোচ্ছে, এটাও উপরের দিকে এগোচ্ছে, তখন এর গতি হচ্ছে এইদিকে ভি সাইন থিটা বরাবর এবং এর গতি হচ্ছে উপরের দিকে ভি কস থিটা বরাবর। অর্থাৎ আমি এদিক বরাবর বল প্রয়োগ করলাম, এটা হবে ভি সাইন থিটা, এটা হবে ভি কস থিটা। যদি এটা হয় তবেই কি এরা সর্বদা একই তলে গতিশীল থাকবে। বুঝতে পেরেছি? এরকমভাবে আমরা কিছু অঙ্ক করব, কয়েকটা অঙ্ক করলেই ব্যাপারটা অনেকটা সিম্পলি ধরতে পারবে। তাহলে মূল অঙ্ক আগে করি। ওকে, আমরা কয়েকটা সমস্যা নিয়ে চলে এসেছি আমাদের কাছে। দেখো, তার মানে এই যে মাত্র যে কথাগুলো বললাম, এখান থেকে আমরা কি পেলাম? আমরা পেলাম যে সংস্পর্শ তল বরাবর, সংস্পর্শ তলের সাথে লম্ব দিকে তার গতি কিন্তু সর্বদা সমান হতে হবে, না হলে এই আভ্যন্তরীণ বল দ্বারা কৃতকার্য শূন্যর কনসেপ্টটা কিন্তু মানবে না। স্বাভাবিক, দেখো টি ডট এক্স ইজ ইকাল টু 0 বা টি ডট ভি ইজ ইকাল টু 0 বা টি ডট এ ইজ ইকাল টু 0, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু, যে কোনোটা তুমি করতে চাও না কেন, ঘটনা কিন্তু সেই একই দাঁড়াচ্ছে। সংস্পর্শ যে তলটা আছে, সেই সংস্পর্শ তল বরাবর যে লম্ব দিকটা আছে, সেই লম্ব দিকে কিন্তু তার গতি বা ত্বরণ বা এটা সব কিছু সমান হতে হবে। তাহলে আমাদের এটাই শুধু দেখতে হবে। তার মানে অন্য কিছুর দিকে না তাকিয়ে এই ধরনের অঙ্কগুলো যখন আসবে তখন কনফিউজ না হয়ে আমাকে সংস্পর্শ তল বরাবর লম্ব দিকে যে গতিটা আছে সেই গতিটাকে সমান করব। যেমন ফার্স্ট একটা প্রথম প্রবলেম দেখি। এটা একটা ফিক্সড পার্ট, এই ফিক্সড পার্টের মধ্যে দিয়ে M2 ভরের একটা বস্তু নিচের দিকে নেমে আসছে এবং এই যে M1 ভরের একটা আনত তল এই বরাবর নেমে আসছে এবং তার ফলে কি হচ্ছে? এই বস্তুটা এটা V2 গতিবেগে নামাতে এটা V1 গতিবেগে এদিকে স্লাইড করে সরে যাচ্ছে। তাই তো হবে, স্বাভাবিকভাবে সেটাই হবে। এই ক্ষেত্রে এবার এই ক্ষেত্রে এটা V2 কত আর V1 এদের মধ্যে সম্পর্কটাকে, তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করো, এটা যদি সংস্পর্শ তল হয়, এটা যদি সবসময় একই থাকতে চায়, প্রথমে উপরের দিকে থাকবে, সেটা আস্তে আস্তে নিচের দিকে আসবে, তাই তো এটা সামনের দিকে এগোবে। তাহলে এই সংস্পর্শ তল বরাবর এদিক কত? এটা কত? V2। তাহলে তার লম্ব দিক মানে সংস্পর্শ তল বরাবর লম্ব দিক কোন দিকটা হচ্ছে? এই দিকটাতে। ক্লিয়ার? সেটা কত? গতিটা কত দেখে নাও তো, এ। তাহলে এইটা যদি থিটা হয়, এটা কত? 90 মাইনাস থিটা, তার মানে এটা থিটা, তার মানে এটা হচ্ছে V2 cos থিটা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক একই রকমভাবে যদি দেখো, এটা হচ্ছে V1। ক্লিয়ার? তাহলে এটা যদি V1 হয় তাহলে একই রকমভাবে সংস্পর্শ তল এর লম্ব দিকের গতি কত হবে? এটা V1, এটা কত দাঁড়াচ্ছে? এটা হচ্ছে থিটা, তাহলে এটা কত? 90 মাইনাস থিটা, তার মানে হচ্ছে এটা থিটা, তার মানে এটা কত হচ্ছে? V1 সাইন থিটা। কোন দিক বরাবর? এই দিক বরাবর V1 সাইন থিটা। তাহলে এই দুটো গতি কি হচ্ছে? নিশ্চয়ই সমান হবে, না হলে কি এটা এই সংস্পর্শ তল কি টাচ করে থাকবে না। তাহলে কি দাঁড়াচ্ছে? V1 সাইন থিটা ইজ ইকাল টু V2 cos থিটা। শেষ, তোমার কাজ শেষ হয়ে গেল। অর্থাৎ V2 ইজ ইকাল টু V1 tan থিটা। তাহলে খুব সহজভাবেই যদি আমরা V1 এর মান জানি যে এটা কত গতিবেগে যাচ্ছে, তাহলে এটা কত আমরা বের করে আসবো। এখানে 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে কত হবে? V1 tan 30, যা আসবে তাই হবে। ক্লিয়ার? বেশ, এখানে আমরা আর একটা প্রবলেম নিয়েছি। এই প্রবলেমটাতে কি দিয়েছে? এখানে একটা আনত তল আছে, এই আনত তলের সাথে একটা এখানে একটা M2 ভরের একটা বস্তু রাখা আছে।
এদিকটা ফিক্সড আছে, ঠিক আছে, এদিকটা ফিক্সড, এই জন্যই তো একে বলা হচ্ছে কনস্ট্যান্ট, কারণ এর গতিকে লিমিট করা হচ্ছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট দিকে দেওয়া হচ্ছে। তাহলে m2 ভরে m1 থেকে বেশি, তাহলে কি হবে, এই টোটাল বস্তুটা নিচের দিকে নেমে আসবে। নেমে আসার জন্য এই বস্তুর এখানে কিন্তু কোথাও ঘর্ষণের কোনো গল্প নেই, তাহলে এই বস্তুটা কী হবে, স্লাইড করে এইদিকে সরে আসবে। এটা যদি স্লাইড করে সরে আসে, এটা কি এখানে থাকতে পারবে, এটা তখন উপরের দিকে উঠবে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা কি আমাকে বের করতে হবে। তাহলে ফার্স্ট অফ অল আমি এই তলটার কথা ভাবি, এই তলটার মধ্যে থেকে হিসাব করে দেখো, এদিকে হচ্ছে v2, ক্লিয়ার। তাহলে এদিকে যদি v2 হয়, তাহলে এদিক বরাবর কত দেখে নাও, এটা বিটা হলে এটা বিটা, তাহলে এদিক বরাবর হচ্ছে v2 cos বিটা। আমি এদিকে লিখলাম v2, আচ্ছা জায়গা আছে বাদিকে লিখে নিই। তাহলে এদিক বরাবর আসছে হচ্ছে v2 cos বিটা, হলো। আচ্ছা বেশ, আবার এই যে বস্তুটা এদিক বরাবর এগিয়ে আসছে কত গতিবেগে, v3 গতিবেগে। এইটা v3 হলে এটা হচ্ছে 90 মাইনাস বিটা, ভেবে দেখো, এটা হচ্ছে 90 মাইনাস বিটা। তাহলে এই দিক বরাবর তার উপাংশ কত, ঠিক একই রকমভাবে আমরা কি করছি, শুধু লম্বভাবেই উপাংশগুলো নিচ্ছি। তাহলে সেটা হচ্ছে v3 সাইন বিটা, তার মানে v3 সাইন বিটা। এই দুটো কি সমান না হলে কি এই সংস্পর্শ তল থেকে এরা সরে যাবে। তাহলে এটা সামনের দিকে এগিয়ে আসার জন্য এটা উপরের দিকে উঠছে। তাহলে এবার যদি আমি এটার হিসাব করি, এই সংস্পর্শ তল বরাবর এটা হচ্ছে উপরের দিকে v1, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এদের লম্ব উপাংশ কোনটা এদিক থেকে যদি আমি বলি, তাহলে এর সাথে হলো এই, দেখে নাও। তাহলে এখান থেকে এতটুক তো স্পষ্ট, এটা হচ্ছে আলফা। তাহলে এই কোণা দিকে যদি আমি হিসেব করি এদিক থেকে, হ্যাঁ, এটা হচ্ছে 90 মাইনাস আলফা, এটা হচ্ছে আলফা। তাহলে এটা কত হচ্ছে v1 cos আলফা, এদিক বরাবর লম্ব বরাবর হচ্ছে v1 cos আলফা, ঠিক আছে, ইজ ইকুয়াল টু একই রকমভাবে এদিক বরাবর কত v3, এই যে এদিক বরাবর কত v3, v3 এর এদিক বরাবর উপাংশ কত হবে, এটা যদি আমি হিসাব করে দেখছি, এটা হচ্ছে v3, তাই তো। তাহলে হিসাব করে দেখো টোটালটাতে কত দাঁড়াচ্ছে, এটা হচ্ছে আলফা, এদিক বরাবর আলফা নিয়েছি, ও সরি, ঠিক আছে, এটা আলফা, এটা কত হচ্ছে, এটা হচ্ছে 90 মাইনাস আলফা। তার মানে এদিক বরাবর কত হচ্ছে v3, হ্যাঁ, cos 90 মাইনাস আলফা, তার মানে v3 সাইন আলফা। তাহলে এইদিকে হচ্ছে v3 সাইন আলফা। আশা করি এখানে যে রিলেশনটা পেয়েছি, এই রিলেশনে আমরা খুব সহজেই, ঠিক আছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের রিলেশন v1 v2 এবং v3 রিলেশন কী আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে। এবং যদি v3টা আমরা না বের করতে চাই, v1 এবং v2-র মধ্যেকার রিলেশনটুকু যদি আমরা শুধু বের করতে চাই, তাহলে এটা বাই এটা করে দাও টোটালটা, তাহলে কত দাঁড়াবে, v2 ইজ ইকুয়াল টু v3 tan বিটা, v1 ইজ ইকুয়াল টু v3 tan আলফা। তো আমরা এখান থেকে লিখতে পাচ্ছি একেবারে v2 বাই v1 ইজ ইকুয়াল টু tan বিটা বাই tan আলফা, ঠিক আছে। তাহলে একটার গতি জানা থাকলে এই গতিটা কত, এই রিলেশন থেকে এবার আমরা সহজেই বের করবো। এটা কি তোমরা মুখস্থ করবে? মুখস্থ করবে না, সিম্পল লজিক ইউজ করবে, বেরিয়ে আসবে। কারণ তোমরা কত ধরনের প্রবলেম মুখস্থ করবে, অনেক প্রবলেম আছে, ঠিক, ক্লিয়ার। তাহলে এখানে আরেকটা টাইপ করছি, এটা করে আমরা আজকে আপাতত শেষ করে দেব। m1 ভরের বস্তু ঠেলে এদিকে ভেতরের দিকে ঢোকানো হচ্ছে। এবার m2 ভরের বস্তুটার এই পার্টটা কি হচ্ছে, ফিক্স করে দেওয়া আছে। তাহলে স্বাভাবিকভাবে এটা যত ঠেলে উঠবে, এটা উপরের দিকে উঠবে, অর্থাৎ এটা উপরের দিকে উঠছে এই দিক বরাবর। তাহলে এদের গতির মধ্যেকার রিলেশনটা আমাকে যদি বের করতে হয়, সিম্পলভাবে বের করব। দেখো এই পজিশন থেকে নাও, এই হচ্ছে v1, আমরা কি করব, আর এই রেসপেক্টে এদিকে হচ্ছে v2, বলো। আমার কাজ হলো এদের দুজনের কি সংস্পর্শ তলের লম্ব দিকের গতিটা দেখব। তাহলে সংস্পর্শ তলের লম্ব দিকের গতি দেখো, এই v1-এর জন্য এই দুটোরই এখানে হচ্ছে এই পজিশনে এলো। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এটা কত, থিটা। তাহলে এটা কত, 90 মাইনাস থিটা, তাই তো, বুঝতে পেরেছি। এটা যদি থিটা হয়, এটা থিটা, এটা 90 মাইনাস থিটা, আর এটা হচ্ছে
থিটা। তাহলে এই দিক থেকে হিসাব করে দেখো, এই V2-র জন্য যদি হিসেব করো এদিক বরাবর কত হচ্ছে V2 cos থিটা হলো। আবার এই V1-এর জন্য যদি হিসাব করো তাহলে কত হচ্ছে V1 sin থিটা। তাহলে এই দুটো কি ইকুয়াল হবে স্বাভাবিকভাবেই। তাহলে আমরা কি লিখতে পাবো V2 cos থিটা ইজ ইকুয়াল টু V1 sin থিটা হলেই এরা কি সংস্পর্শ তল বরাবর থেকে যাবে। তাহলে আমরা লিখতে পাচ্ছি V2 ইজ ইকুয়াল টু V1 tan থিটা। এগুলো হচ্ছে ওয়েজ কনস্ট্যান্টের অঙ্ক, ঠিক আছে। এই টাইপের তাহলে আমরা দুটো পার্টে, পার্ট 1 এবং পার্ট 2 দুটো পার্টে আমরা মোশন আন্ডার কনস্ট্যান্ট কমপ্লিট করলাম। এরপরে যদি তোমাদের কিছু অঙ্ক বিভিন্ন বইগুলো কম্পিটিটিভ এক্সামের বইগুলো দেখো, সেখানে যদি কিছু অঙ্ক মনে হয় যে হচ্ছে না, সেই অঙ্কগুলো তোমরা আমাকে লিখে পাঠাও বা কমেন্ট বক্সে লিখে দাও। আমি যথাসাধ্য চেষ্টা করব সেগুলো কমপ্লিট করার, ঠিক আছে। তবে আশা করি যে বেসিক আমরা দিয়েছি তোমরা একটু এই বেসিকগুলোকে যদি অ্যাপ্লাই করো তাহলে সহজভাবেই এই অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, চলো আজকের জন্য বাই। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সাথে। ওকে, চলো টাটা।